কানাডার আদালতে বাংলাদেশের সাবেক একজন প্রতিমন্ত্রীকে অভিযুক্ত করার পর পদ্মা সেতুতে কথিত দুর্নীতির বিষয়টি আবারও সামনে এসেছে। অন্যদিকে বাংলাদেশের ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবার পর এবার সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে এটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আবার প্রশ্ন তুলছে। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন সিলেট ৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, দৈনিক পুণ্যভূমির সম্পাদক এবং ব্রিটেন ভিত্তিক চ্যারিটি ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন নূর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা ইসলাম। স্বাগত আরও একবার। আমরা বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি করছি সিলেটে। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন ইসরাত জাহান ইভা। আমার প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতু প্রকল্প ঘিরে কথিত দুর্নীতির অভিযোগে কানাডায় বাংলাদেশের সাবেক একজন প্রতিমন্ত্রীর অভিযোগ হওয়ার বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে কি হুমকির সম্মুখীন করছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যেটা আপনারা এরই মধ্যে জেনেছেন, কানাডার আদালতে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি যে অভিযোগ সেই প্রসঙ্গে, এবং এটা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কিনা, সেটাই হচ্ছে ওনার প্রশ্ন। আরিফুল হক চৌধুরী। অবশ্যই এটা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে একটা প্রশ্নবিদ্ধ করে রেখেছে। কেন? আজকে বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং এখানে মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় প্রমাণিত হয়েছে, এবং ক্যানাডিয়ান মিশনগুলো বলছে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু তার বিরুদ্ধে সে ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সেভাবে নেয়নি। কিন্তু যে মন্ত্রীর কথা বলা হচ্ছে, সাবেক মন্ত্রী কিংবা দুর্নীতি দমন কমিশন বলছে যে এনারা একটু সন্দেহের তালিকায় ছিলেন, দুর্নীতি দমন কমিশন তখন তদন্ত করে কিছু পায়নি। আপনি কি সেটাকে বিশ্বাস করতে পারছেন? এখন তো পাচ্ছে, এখন তো পেয়েছে। এটা 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 তখনই তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে এখন দুর্নীতি দমন কমিশন কেন তাহলে আবার মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। মুক্তাবিসুন নূর। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন নিয়ে সন্দেহ শুরু থেকেই আমাদের আছে, কারণ আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি দুর্নীতি দমন কমিশন অন্য কারো ইশারায় তারা যেন কথা বলে। প্রথমেই দুর্নীতি দমন কমিশন পদ্মা সেতু সম্পর্কে বলল যে কোনো দুর্নীতির পাওয়া যায়নি। যখন কানাডার থেকে বলা হলো যে একজন মন্ত্রী জড়িত, তখন তারা অবশেষে সেই মন্ত্রীকে বলল যে হ্যাঁ, উনি কিছুটা জড়িত আছেন, তবে তাকে আমরা এখনও তার নামে চার্জ করার মতো অভিযোগ খুঁজে পাইনি। এখন পরবর্তীতে তারা বলে যদি ভবিষ্যতে পাওয়া যায় দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে তদন্ত করবে, কানাডার এরা কেন তাদেরকে তাদের নিজস্ব উপায় উপকরণ, নিজস্ব তাদের সেই তৎপরতা কেন নাই যে আমাদেরকে অন্যের কাছ থেকে দাঁড় করে এনে তারপরে প্রমাণ করতে হবে যে এরা দুর্নীতি করেছে কি না। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন নামে স্বাধীন হলেও এরা অন্যের ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে, তাদের কোনো নিজস্বতা নেই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাহমিনা ইসলাম। ধন্যবাদ। আসলে আমার আগের যে দুজন বক্তা মন্তব্য দিয়েছেন, অনেকটা আমি সেই একই পথে বলতে চাই যে দুর্নীতি দমন কমিশন আসলে যার নাম আসছে, এটা আমাদের হয়তো সাধারণ মানুষ সেটা বলেছে, দেশের মানুষ বলেছে, কিন্তু তখন সেভাবে বলা হয়নি। কিন্তু আজকে বিদেশের একটি সংস্থা যখন বলছে তখন সুর পাল্টে যাচ্ছে। আসলে বিষয়টি আমাদেরকেও চিন্তিত করছে যে তাহলে দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা বা ইফেক্টিভনেসটা আসলে কোন দিকে, এটা কি আসলে স্বাধীনভাবে কাজ করছে কিনা? আপনার কি মনে হয় করছে? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, নাকি উনি যেটা বলছেন যে সরকারের ইঙ্গিতে কাজ করছে কিনা? সরকারের ইঙ্গিতে কাজ করছে কিনা এটা একটা স্বাধীন সংস্থা, স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু এখানে যারা কাজ করছেন আমি জানি না তারা আসলে কতটুকু স্বাধীনভাবে কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। হাফিজ আহমেদ মজুমদার, দুর্নীতি দমন কমিশনের যে ভূমিকা সেটা আবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কিনা, এই ছিল প্রশ্ন। আমাদের দেশে এই ধরনের অটোনমাস বডি আরও অনেক আছে, দুর্নীতি দমন তার একটি, এবং তারা মোটামুটিভাবে তারা তাদের অটোনমি রেখেই কাজ করে থাকেন।
আমাদের দুর্নীতি দমন কমিশন যে কাজ করেছেন তার মধ্যে সন্দেহের অবকাশ কতটুকু আছে আমি জানি না। তবে যা করুক না কেন, এই যে পদ্মা সেতুর যে আপনার যে দুর্নীতির ব্যাপারটা, দুর্নীতি ওরাও ওয়ার্ল্ড ব্যাংকও দুর্নীতির কথা বলে না, বলে ষড়যন্ত্রের কথা। ষড়যন্ত্র একটা এমন একটা টার্ম আর কি, সেটাকে আপনি কোনো রকমভাবে কোনো জায়গায় আপনি ইয়ে করে আপনার ষড়যন্ত্রকে আন্তর্জাতিকভাবে এখন ষড়যন্ত্রকেও দুর্নীতির অংশ হিসেবে ধরা হচ্ছে আর কি। আন্তর্জাতিকভাবে যদি ষড়যন্ত্রকে দুর্নীতির ইয়ে হয়, আমাদের কালচারে অন্তত বাংলাদেশের কালচারে ষড়যন্ত্রকে দুর্নীতিকে আমরা এখনও স্থান দিতে পারি নাই। তবে পদ্মা সেতু নিয়ে বহু ঝড়ঝাপটা গিয়েছে এবং জাতির উপরেও তার প্রতিক্রিয়া অনেক কিছু হয়েছে, এবং আমরা চাই যে যাই হোক, ষড়যন্ত্র হোক, দুর্নীতি হোক, তার একটা সুষ্ঠু বিচার হোক। আমাদের দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছেন, কানাডার কোর্টও কাজ করে যাচ্ছেন। আমরা শুধু আশা করব যে এটা প্রকৃত তথ্য যেন বেরিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত নেব এই বিষয়টিতে। দ্বিতীয় সারিতে ডান পাশে আপনি হাত তুলেছেন প্রথমে। আমার মতে দুর্নীতি দমন কমিশন হয়তো সুষ্ঠুভাবে কাজ করছে আর নয়তো কাজ করছে না। যদি সুষ্ঠুভাবে কাজ করে থাকে তাইলে কেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এটা ধরতে পারবে না? আর যদি সুষ্ঠুভাবে কাজ করে থাকে আর যদি ধরতে পারে না, তাইলে তো এরকম একটা সংস্থা রেখে লাভ নাই। সরকারের কোটি কোটি টাকা লস হচ্ছে। বাইরের দেশে ইনফরমেশন নির্ভর যদি আমাদের হতে হয়, তাইলে দুদকটা রেখে লাভ কি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে ডান পাশে, জি আপনি। ধন্যবাদ। দুর্নীতি দমন সম্বন্ধে, দুর্নীতি দমনের যে আমাদের কার্যকলাপ, সেইখানে আমরা এখন আমাদের কালচারে আনিনি বলেই হয়তো দুর্নীতি দমন কমিশন সুষ্ঠুভাবে এটার তদন্ত সেই প্রক্রিয়ায় করতে পারেনি। কিন্তু বর্তমানে যেভাবে কানাডায় এটা আমাদের একজন প্রতিমন্ত্রীকে দোষারোপ করার জন্য তারা নির্ধারিত করেছে, সেই মুহূর্তে আমরা স্বাগত জানাই যে দুর্নীতি দমনও এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রেখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে। ধন্যবাদ বিবিসিকে। আসলে আমি বলতে চাই, পদ্মা সেতুর ব্যাপারে দুর্নীতি হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী যে দুর্নীতির লিস্টে ছিলেন, কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আসলে স্বাধীন নয়, সরকারের কথায় চলে। যখন বিশ্বব্যাংক বলেছে যে ষড়যন্ত্র, তখন ওনাকে বাদ দিয়ে দিছে, ওনাকে দেয় নাই। এখন কানাডিয়ান পুলিশ যখন বা মিডিয়ায় প্রচার হচ্ছে, তখন বলছে যে ওনাকে বিচারের আওতায় নিয়ে আসবো। এই ইতিহাস সবাই জানে। এখন দুর্নীতি দমন কমিশনকে আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, তাদের কার্যক্রমকে? না, আমি দুর্নীতি দমনকে আসলে বিশ্বাস কার্যকর করি না, কারণ যে সরকার ক্ষমতায় আসে এই সরকারের কথাই দুর্নীতি দমন বলে। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে পঞ্চম সারিতে। ধন্যবাদ বিবিসিকে। দুর্নীতি দমন কমিশন সুষ্ঠুভাবে কোনো কাজই করতে পারেনি। আমাদের অনেক বড় বড় দুর্নীতির অনেকগুলা ব্যাপারই আসছে, আমরা একটা কাজও দেখি নাই যেখানে আমরা একটু সামান্যতম বিশ্বাস করতে পারি। শুধু পদ্মা সেতুই না, যেমন হলমার্ক, শেয়ার বাজার, এইরকম আরও টাকার বস্তা সহ মন্ত্রীর টাকা ধরা পড়ছে, এইরকম মেলা ব্যাপার আমাদের অভিযোগ আসছে, কিন্তু কোনো ব্যাপারেই একটা তদন্ত করে আমরা পাইনি। এটা কেন করতে পারেন? আপনার এটা কি সামর্থ্যের অভাব নাকি অন্য কিছু? যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, শুধু দুর্নীতি কমিশন না, দুর্নীতি দমন কমিশন না, বিচার বিভাগ, এই সেই যে কোনো ব্যাপারে একটা কিছু করতে গেলে আমাদের সর্বোচ্চ নির্বাহী যে মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাপারে একটা সরকারের দিক থেকে করে থাকে। যেমন বলে গেল যে একজন আমাদের আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ আসলো, উনি বলল যে না, উনি দেশপ্রেমিক। বিচার বিভাগ যেমন একটা বিচার হচ্ছে যখনই এর ব্যাপারে, তখন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলল যে ওই বিচারপতিদেরও জনগণের কি চাওয়া পাওয়া এই দিকে নজর দেওয়া উচিত। আসলে বিচার বিভাগ তার আইনগতভাবে বিচারের সাক্ষী প্রমাণ অনুসারে কাজ করবে। জনগণ কি চালো, ওই জনতার মঞ্চ কি চালো, এইভাবে কাজ করবে। এটা যখন প্রধানমন্ত্রী বলে, আমার মনে হয় তখন কোনো কমিশনই সঠিকভাবে কাজ করতে পারে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্যানেলে ফিরে আসবো। হাফিজ আহমেদ মজুমদার, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই যেটা বলছে যে সরকার আসলে এটাকে ফাংশন করতে দিচ্ছে না দুর্নীতি দমন কমিশনকে, কি বলবেন? আমি বলবো দুর্নীতি দমন কমিশন অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি স্বাধীনভাবে করছে। তবে আমি আরও খুশি হব যদি আরও বেশি স্বাধীনভাবে করতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো সরকারের কোনো সংস্থাই ঠিক
ঠিক আমরা যেভাবে আশা করি ঠিক সেভাবে কাজ করছে না, আমরা সবাই জানি। তারপরেও ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে, আমাদের স্বচ্ছতা আসছে, এবং এই যে পদ্মা সেতু বলে হলমার্ক বলে এই নিয়ে জনগণের যে কনসার্ন আগের চেয়ে অনেক বেশি প্রতিভূত হচ্ছে। এতে সমাজ উপকৃত হবে, আরও সামনে গেলে আরও বেশি আমরা লাভবান হব। আরিফুল হক চৌধুরী, আপনার কি মনে হয়? উনি যেটা বলছেন যে আগের চাইতে বেশি কাজ করছে, এখনো পুরোপুরি সন্তুষ্ট নন উনি। এটা আসলে উনি বলেছেন ঠিকই যে আগের চাইতে এখন দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যেটা আর দুর্নীতি দমন কমিশন কোনোভাবেই এটা কার্যকর করতে পারে না। তাহবিনা ইসলাম। আমি বলবো না যে দুদক তার কাজ করতে পারার মতো তার যোগ্যতা নাই, সেটা না, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা বিষয় মনে ধামা চাপা পড়ে গিয়েছিল, আজকে ক্যানাডিয়ান রিপোর্টটা হওয়ার পর আবার সেটা চাঙ্গা হয়েছে। তো আমার মনে হচ্ছে কোথায় যেন কিছু একটা মিসিং লিঙ্ক আছে, যে জন্য দুদক সেভাবে কাজ করতে পারছে না। সেই মিসিং লিঙ্কটা কি? সেটা আমারও প্রশ্ন। আপনি বুঝতে পারছেন না? কোথাও একটা কিছু আছে, কারণ আমি অনেকে প্রশ্ন তুলছেন যে এটা সরকারের হাতের ইশারায় হচ্ছে কিনা কোনো কিছু, আপনি কি সেটার সঙ্গে একমত? আমি ঠিক সরকারের হাতের ইশারায় হচ্ছে কিনা আমি সেদিকে বলছি না, কিন্তু কোথাও একটা কিছু গ্যাপ আছে, যার কারণে কেন আজকে আমি মনে করছি না যে দুদকের কার্যকারিতা নেই। অনেক অনেক দক্ষ মানুষ সেখানে আছেন, সেই মানুষগুলোকে সেখানে বসানো হয়েছে, নিশ্চয়ই কোথাও একটা গোড়ায় গলদ রয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের আবার একটু মতামত নেব, ডান পাশে। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যতবারই দেখেছি যখন যে সরকারি আসছে সেই সরকারি কখনো পূর্ণাঙ্গভাবে দুদক স্বাধীনভাবে কাজ করেছে সেটা আমরা বলতে পারছি না, এখনও বলতে পারছি না। অলরেডি আমি কিছুদিন আগে ঢাকাতে গেলাম, রিক্সায় গেলাম, রিক্সা বলছে যে কোথায় যাবেন, আমি বলছি দুর্নীতি দমন কমিশনের কাছে নামবো। বলছে দুর্নীতি অফিস, আচ্ছা ঠিক আছে দুর্নীতি অফিসের পাশে নামিয়ে দেবো। আমি বললাম দুর্নীতি বলছো কেন? বলছে যে এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতির আঁকড়া, যখন যে সরকার আসে। আমরা কামনা করবো যখন যে সরকার আসে দুর্নীতি মুক্ত যেন। অসংখ্য ধন্যবাদ। একেবারে পেছনের সারিতে। সরকারি দলও বলছে যে আমরা দুর্নীতিকে ঘৃণা করি, এতে বোঝা যায়। বিরোধী দলীয় বলছে, এখন এখানে সবাই বলতেছে যে আমরা দুর্নীতিকে চাই না, কিন্তু আমরা যে চাই না, এখন সরকারি দল আর বিরোধী দল কেন এখানে এক হতে পারছে না, সেটা আমার প্যানেলিস্টদের কাছে প্রশ্ন। ধন্যবাদ। মুক্তাবিসুর নূর, কেন এক হতে পারছেন আপনার কি মনে হয়? একটা অপ্রিয় সত্য কিছুদিন আগে প্রচারিত হয়েছে যে বাংলাদেশের, ওনারা বলছেন যেটা, সরি এইখানে আমার একজন অত্যন্ত সম্মানিত এমপি সাহেব আছেন, ওনারা বলছেন যে বাংলাদেশের ৭৫% মতো সংসদ সদস্যরাই কম বেশি দুর্নীতির সাথে জড়িত। তে অবস্থা এই ধরনের একটা সার্ভে রিপোর্ট আছে, অনিয়ম টিআইবির কথা বলছেন আপনি, টিআইবির কথা। এখন এই যদি চিত্র হয়, আমি মনে করি তার পার্সেন্টেজ আরও বেশি। হাফিজ আহমদ মজুমদারের মতো লোক এই সংসদে খুবই হাতে গোনা আছে, অন্তত আমরা আমাদের সিলেটের যে আসন যে কয়টা আছে আমরা বলতে পারবো কার অবস্থা কী। তো এই যখন চিত্র, সেখানে সরকারি দল বিরোধী দল তো এক হওয়ার সুযোগ নাই, সবাই দুর্নীতিবাজ। আজকে এই সরকার দুর্নীতি দমন কমিশনকে তার পক্ষে নিচ্ছে, সেটা কথা ঠিক নয়। এর আগের প্রত্যেকটি সরকার দুর্নীতি দমন কমিশন সব সময় আজ্ঞাবহ হয়ে কাজ করে, সব সময় তাদের ভূমিকা আজ্ঞাবহের মতো, কোনো স্বাধীনতা তাদের নেই, কোনো সদিচ্ছাও তাদের নেই। ধন্যবাদ আপনাকে মুক্তাবিসুর নূর। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে bbcbangla.com এখানে আপনার মতামত দিতে পারবেন এই ওয়েবসাইটে। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত তুলে ধরার সুযোগ আছে। এখন একটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্ন করবেন সৈয়দা সাবেরা খাতুন। ধন্যবাদ বিবিসিকে। আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লাকে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায় রিভিউ এর সুযোগ না পেলে কি তার অধিকার লঙ্ঘিত হবে? ধন্যবাদ আপনাকে। খুবই আলোচিত বিষয়। আব্দুল কাদের মোল্লা, তার যাবজ্জীবন হয়েছিল ট্রাইব্যুনালে, সুপ্রিম কোর্ট সেখানে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন বলা হচ্ছে তিনি রিভিউ করতে পারবেন কি পারবেন না এ রায়ের, এটা নিয়ে এক ধরনের বিতর্ক চলছে, যদিও এই সিদ্ধান্ত আসবে সুপ্রিম কোর্ট থেকেই। এখন
প্রশ্ন উঠেছে যদি তিনি রিভিউর সুযোগ না পান তাহলে তার অধিকার লঙ্ঘিত হবে কিনা। মুক্তাবিসুর নূর। এই ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, কিন্তু গত কয়েকদিনের আলোচনার থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি যে সংবিধান অনুযায়ী রিভিউর সুযোগ আছে এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্টগুলো তারা করেছেন সেটা অনুযায়ী নাই। এখন যদি সংবিধান অনুযায়ী রিভিউর সুযোগ থেকে থাকে তাহলে আমরাই সব সময় বলি যে সংবিধান হচ্ছে সবার উপরে, তাইলে আমরা এই ক্ষেত্রে কেন সংবিধানকে গুরুত্ব দিতে চাই না, সেই প্রশ্ন আমারও নিজের। আমি মনে করি মানবাধিকার, যদি সেই সুযোগ তিনি না পান, শেষ পর্যন্ত না পান, তাহলে কি তার অধিকার লঙ্ঘিত হবে? অবশ্যই মানবাধিকার লঙ্ঘিত হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহমিনা ইসলাম। ধন্যবাদ। আসলে যেটি হয়েছে যে ট্রাইব্যুনালের যে রায়টা ছিল, আমরা পরবর্তীতে দেখেছি যে সংশোধনের মাধ্যমে যেটা ছিল যে আগে আসামি পক্ষের আপিল করার সুযোগ ছিল, বাট অন্য পক্ষে ছিল না। পরবর্তীতে যেটা চেঞ্জ করার পর সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিয়েছে, আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট একটা রাষ্ট্রের সর্বোচ্চ বডি, তারা যে রায়টা দিয়েছে সেটার প্রতি আমাদের সবার অনার দেখানো উচিত। সেটার অসম্মানের বিষয় কেউ বলছেন না, বলছেন যে তার এই রায়ের রিভিউর ব্যাপারটা, যেটা নিয়ে একটা বিতর্ক চলছে, যদি শেষ পর্যন্ত সেই সুযোগ তিনি না পান, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এরকম একটা সুযোগ তার পাওয়ার অধিকার আছে বা দেওয়া উচিত, যদি তিনি না পান তাহলে কি অধিকার লঙ্ঘিত হবে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বলছে, বাট আমাদের দেশের আইন কি বলছে বা সংবিধান কি বলছে, আমি সেদিকেই বলবো যে যদি সেরকম সুযোগ থাকে সেটা দেশের ভেতরে বা আইনজ্ঞরা যদি সেরকম কোনো কিছু খুঁজে পান, সেটা হয়তো সেভাবে আসতে পারে। বাট যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তারা তাদের মত থেকেই সেটা বলবেন, সেটাই হয়তো স্বাভাবিক। ধন্যবাদ। দেখি এবার দর্শকদের মতামত নিব এই বিষয়টিতে। তৃতীয় সারিতে। ধন্যবাদ। মানবাধিকারের এই যে মামলাটা ছিল, এখানে যখন প্রথম রায়টা হয় তখন ওনার যাবজ্জীবন হয়েছিল, কিন্তু তখন এখানে সিস্টেমটা ছিল যে শুধু আসামি পক্ষ আপিল করতে পারবে, অন্য কেউ আপিল করতে পারবে না। তখন কি হলো, একটা পক্ষ বাংলাদেশের থেকে কিছু আমরা এদেরকে নতুন প্রজন্ম নাম দিয়ে একটা পক্ষ শাহবাগে তারা বসার পরে তারা ওইখান থেকে একটা আন্দোলনের একটা ইয়ে করলো, ওটাকে বেস করে একটা সংশোধনী আনলেন যে সরকার পক্ষ সেখানে। এখন প্রশ্নটা কি, এই ইতিহাসটা সবাই জানে, এটা আসলে কি, এটা কি একটা অদ্ভুত ব্যাপার হলো না? প্রথমে একটা রায় হলো, রায়ের পরে তারপরে আবার আইন করে। যে সম্মানিত দর্শক, এখন যদি রিভিউয়ের সুযোগ উনি না পান তাহলে তো অবশ্যই মানবাধিকার লঙ্ঘনিত হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাঝখানে একজন হাত তুলেছেন, না আপনার পেছনে আরেকজন নারী, অনেকেই আছেন, আপনিই প্রথম। আমরা জানি যে সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, সংবিধানকে সব আইনের ঊর্ধ্বে প্রাধান্য দিতে হবে। কাজেই এখন যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে একটা বিশেষ আইনে, তারপরে আমি বলবো যে এখানে কাদের মোল্লা রিভিউর সুযোগটা তার পাওয়া উচিত। যদি তিনি না পান, সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী ওনার এই সুযোগটা না দিলে অবশ্যই ওনার মানবাধিকার ক্ষুণ্ণ হবে এবং এই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিক মানসম্পন্ন হবে না বলে আমি মনে করি। এই যে একজন প্যানেলিস্ট উনি বলছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটার উপর তো আস্থা থাকা দরকার, তাই নয় কি? অবশ্যই থাকা দরকার, কিন্তু সংবিধানের উপরে কিন্তু কেউ হবে না। আমরা সবাই জানি যে গণজাগরণ মঞ্চের একটা চাপ ছিল এখানে, এইটাও কিন্তু একটা ব্যাপার। ধন্যবাদ আপনার। দেখি তার পেছনে আরেকজন। উনি একজন আইনজ্ঞ, আমি ওনার কথা ধরেই বলছি। আমরা এটা জানি এই যে আপনার বিশেষ ট্রাইব্যুনাল হয়েই ওদের বিচার হচ্ছে, সব কিছুই মানছি, খুব ইয়েভাবেই হচ্ছে। কিন্তু 71-এ যে যখন মানুষ মেরেছিল তখন কি কোনো আইন বলছিল, কোনো আইন ছিল যে এই যে মারবো কি মারবো না? আমরা তো সরকার আমি বলবো সরকার খুব এভাবে স্বচ্ছ থাকার জন্য এটা করছে। আমরা তো বললাম যে বিতর্ক যেটা হচ্ছে, ওনার কি একটা রিভিউর সুযোগ পাওয়া উচিত কিনা? আমি আমাদের সেই দিন কি কেউ যখন মারতে আসছিল কাউকে বলছিল তোমাকে মারবো কি মারবো না, রিভিউ এসব ছিল? সেদিন কোথায় ছিল? অসংখ্য ধন্যবাদ। যে সামনে দ্বিতীয় সারিতে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, সুযোগ দিতে পারেনি, বলুন। ধন্যবাদ। এখানে আমাদের মানুষের হাতের তৈরি আইন, এই আইনকে আমরা যুগ উপযোগী পরিস্থিতির মোকাবেলায় আমরা সংশোধনী আনি। সেহেতু আমরা মানবাধিকার লঙ্ঘন করে আমরা কোনো মানুষের ফাঁসি হোক, সেটা মানুষের কোনো কাম্য হইতে পারে না। যুদ্ধ অপরাধীর বিচারে যদি আব্দুল কাদের মোল্লানা এনিওয়ান যদি সে দায়ী হয়, তার ফাঁসি আমরা চাই, তবে সমালোচনামূলকভাবে
কোনো মানুষের প্রাণ যাও অথবা ফাঁসি হোক, কার্যকরী হোক এই আইন, সেটা আমরা প্রত্যাখ্যান করি। অথবা এখানে যে প্রশ্ন দেখা দিয়েছে যে এখানে রিভিউ করার সুযোগ আছে কিনা, আমি মনে করি মানবাধিকার আইনকে যদি আমরা সম্মান চোখের দেখি, সম্মানের চোখে আমাদের বিবেচনা করতে হয়, তাহলে একটা মানুষের প্রাণ ত্যাগ করার আগে তাকে দেখার সুযোগ দেওয়া দরকার। আপনারা অনেক কথা বলেছেন এবং আমরা জানি বা সরকার বলছে, আদালত থেকে বলা হচ্ছে যা কিছু হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই করা হচ্ছে। তারপর আপনারা আপনাদের মতামত দিয়েছেন, ধন্যবাদ। আমি প্যানেলে ফিরে আসতে চাই। হাফিজ আহমেদ মজুমদার, কি মনে হয় আপনার, একটা সুযোগ দিলে কি? না, আমি ব্যক্তিগত করে মনে করি এইটা পানিশমেন্টটা ক্যাপিটাল পানিশমেন্ট, তার জীবন নিয়ে সুতরাং আইনের একবারে শেষ সুযোগটুকু তাকে দেওয়া আমি কর্তব্য বলে মনে করি। তাকে একটা রিভিউর সুযোগ, কিন্তু এটা নিয়ে তো এখন বিতর্ক হচ্ছে। ওই যে উনি একজন প্রশ্ন তুলেছেন যে যখন এই ধরনের অপরাধগুলো, বিভিন্ন মত তো থাকতেই পারে, এটা গণতন্ত্রের দেশ, বিভিন্ন আমার মনে হয় ক্যাপিটাল একজন মানুষের প্রথম যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তারপরে উনি সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি হয়েছে, তারপরে এই মানুষটিকে শেষ মতো আইনের সমস্ত সুযোগ তাকে দেওয়া দরকার। যদি সেই সুযোগ না পান, তাহলে অনেকে যেটা বলছেন এই বিচার কি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে? প্রশ্নবিদ্ধ হবে না, এটা বলা ঠিক না, কারণ সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি, প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে আমি আশা করব, আমার ইচ্ছা যে অন্তত শেষ সুযোগ তাকে যেন দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আরিফুল হক চৌধুরী, আমি এইটুকুই বলবো যে প্রত্যেকটা মানুষের একটা রাইট থাকে, তার শেষ সুযোগটা দেওয়া উচিত। সেটা সাংবিধানিকভাবে আমাদের একটা সুযোগ যেহেতু রয়েছে, আমি আশা করব তার শেষ রিভিউটা সুযোগ দেওয়া উচিত। মানে তার একটা সুযোগ পাওয়ার অধিকার আছে, রিভিউটা করা উচিত, তার শেষ অ্যাপিল করার তো একটা সুযোগ দেওয়া উচিত, যেহেতু সংবিধানে সেটা রাইট রয়েছে। আচ্ছা, আর যদি না পান তাহলে কি হবে? না পেলে কি এটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে? এটা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল হান্নান। ধন্যবাদ বিবিসিকে। বিএনপি নেতা এম ইলিয়াস আলী সহ গুম হয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের আন্তরিকতার কি কোনো ঘাটতি দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতা ইলিয়াস আলী, তিনি সিলেটেরই অধিবাসী। ইনি বলছেন যে 1 বছরের বেশি সময় ধরে তিনি নিখোঁজ, বা বলা হচ্ছে তিনি গুম হয়েছেন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং তাদেরকে খুঁজে বের করার জন্য সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখা যাচ্ছে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। আরিফুল হক চৌধুরী, দেখুন, এই বিষয়ে আপনারা সবাই জানেন, এবং ইলিয়াস আলীর পরিবার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তিনি আশ্বস্ত করেছিলেন তাকে তার খোঁজ করে বের করে দেবেন। কিন্তু জাতীয় আশা করে আমরাও এখন পর্যন্ত জানি যে একটি সরকার অবশ্যই জানে ইলিয়াস আলী কী অবস্থা। আমরা আশা করব সরকারকেই এর জবাবদিহি করতে হবে। আপনি আন্তরিকতার কোনো ঘাটতি দেখছেন? ওনার যে প্রশ্ন, আজকে 16 মাস হয়ে গেল, আজকে 16 মাসে একটা লোকের আমরা সন্ধান পাচ্ছি না, এটা কেমন করে? অথচ আমাদের দেশের যে অনেকগুলো ঘটনা আছে যেগুলা 1 সপ্তাহের মধ্যে ডিটেক্ট করা যায়, অনেকগুলো ঘটনা, বুড়ি বুড়ি এক্সাম্পল রয়েছে, সেটা আপনারাও জানেন। কিন্তু ইলিয়াস আলীর ব্যাপারে আজ পর্যন্ত প্রায় 16টি মাস অতিবাহিত হলো, এখন পর্যন্ত কোনো ধরনের। আপনার কি মনে হয় যে কেন তিনি গুম হয়ে থাকতে পারেন? এটার কি কোনো কিছু আন্দাজ আপনারা করতে পারেন? আন্দাজ করতে পারলেই তো আমরা নিজেরাই বলতে পারতাম। আমরা আন্দাজ করতে পারি নাই বলতে সরকারকে আমরা বলছি যে কারণটা কি, যে উনি কেন এই ধরনের এটা সরকারই ভালো করে জানে। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাফিজ আহমেদ মজুমদার, না, উনি গুম হয়ে গেছেন আজকে থেকে, এটা আমরা প্রত্যাশা করি না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু সরকারের এই রকমের বহু গুমের আছে বাংলাদেশে, শত শত আছে, উদাহরণ আছে। অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে, অনেককে উদ্ধার করা সম্ভব হয় নাই। এইখানে কোনো কিছু না হইলেই সরকারের ব্যর্থতা আমার মনে হয় ঠিক সেইভাবে বিচার করলে হবে না। যে কোনো সরকার হোক, তাদের একটা ভূমিকা থাকে, তারপরেও তারা অনেক কিছু করতে পারে না। অনেক। আরিফুল হক চৌধুরী বলছেন যে 16 মাস হয়ে গেল কিন্তু সরকার কিছুই করতে পারলো না, তাহলে আন্তরিকতাটা রইল কোথায়? 16 বছর হয়ে গেছে, এইরকম বহু গুমের ইতিহাস আছে, সরকার বের করতে পারে না, পারে না, এগুলো তো হয়। এটা কি এভাবেই চলবে বছরের পর বছর, এরকম কোনো খোঁজ পাওয়া এইভাবে সমস্ত, শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীতেই সরকার যেখানে আছে তারা কোনো অপরাধ হলে সেটা তথ্য বের করার চেষ্টা করে, অনেক সময় পারে, অনেক সময় পারে না। তো যেটা পারে না সেটা যদি বলেন সরকারের দোষ, সেটা ঠিক হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহমিনা ইসলাম,
প্রথমত আসলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে সিলেটেরই একজন নেতা তিনি এক লং টাইম ধরে নিখোঁজ আছেন। তবে আমিও এ ব্যাপারে একটা বিষয় যে সরকারের সদিচ্ছার অভাব আমি বলবো না, কারণ এটা সরকারের দায়িত্বে পড়ছে। সরকার যে যে কমিটি বা যে যে সংস্থা কাজ করছে এটা তাদের অন্যতম দায়িত্ব, কারণ একজন মানুষ হারিয়ে গিয়েছে, বিভিন্নভাবে প্রেশারও আছে তাদের উপর। সো তাদের যে সদিচ্ছার অভাব বা তারা আমি সেটা মনে করছি না, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা আরো বেশি জোরদার করার প্রয়োজন রয়েছে। এই সিলেটেরই একজন রাজনীতিবিদ, জাতীয় রাজনীতিতে ওনার পরিচিত আছে। এরকম একজন মানুষ যদি গুম হয়ে যায় এবং সরকার যদি 16 মাস ধরে কোনো এটা খোঁজ দিতে না পারেন, তারপরেও কি অনেকে যেটা প্রশ্ন করছেন যে আন্তরিকতার ব্যাপারটা কি বলা যায়? আন্তরিকতার অভাব আমি বলবো না, মানে যেহেতু এটা তিনি একজন, আপনি নিজেই বলেছেন যে একজন প্রমিজিং একজন ব্যক্তিত্ব ছিলেন পলিটিক্যাল ফিল্ডের ক্ষেত্রে। সো সরকার নিশ্চয়ই এটি মাথায় রাখছেন, কিন্তু কেন পারছেন না এটা আসলে এটা ভাবার সময় যে কেন পারছেন না তারা। ধন্যবাদ আপনাকে। মুক্তা বিশ্বর নূর। ইলিয়াস আলী গুমের ব্যাপারে যারাই জড়িত হোক, সেইটা সরকারের পক্ষের লোক হোক বা অন্য পক্ষের লোক হোক, এটা বের করতে না পারার দায়িত্ব কিন্তু সরকারের উপর বর্তায়। আমি বলবো না যে এইটাতে সরকার জড়িত বা জড়িত নাই, ভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু যাই ঘটুক সেটা দায়িত্ব যেহেতু সরকারের, সুতরাং সেই ক্ষেত্রে ব্যর্থতার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারকেই নিতে হবে। এবং সরকার বিষয়টা নিয়ে কাজ করছে কিনা বা আদৌ এখন কাজ চলছে কিনা, এটা নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? না, আমার তো মনে হয় যে প্রথম থেকে সরকার চেষ্টা করেছে, কিন্তু এটা এমন একটা বিষয় কাউকে যদি খুঁজে না পাওয়া যায় সেটা আসলে তো মাটি খুঁড়ে তো কাউকে বের করার কোনো সুযোগ নাই। তবে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা আমাদের মেয়র সাহেব বলছেন, যারা অতীতেও অনেক ঘটনা বের করেছে, একটা ক্লু যদি তারা বের করে দিতে পারতো যে এই অবস্থায় আমরা এতটুকু পর্যন্ত এইটার হদিশ পেয়েছি, কিন্তু সেটাও তো পাওয়া যায়নি। সেই হিসাবে বলবো আমরা সরকারের এখানে বা সংশ্লিষ্ট বিভাগ এক্ষেত্রে কার্যত ব্যর্থ। ধন্যবাদ। দেখি আমি দর্শকদের কাছে একটু ফিরে যাই। পেছনের সারিতে বাঁ দিকে আরেকজন হাত তুলেছেন, জি আপনি। With due respect to the family, ইলিয়াস আলীর family, no personal attack, but আমি এটা বলতে চাচ্ছি শুধু তো সরকারকে ব্লেম করলে হবে না। সরকার একটা আলটিমেট পোস্টে আছে যেটা নিয়ে অনেক কিছু দায়িত্ব ওনাকে অনেক কিছু দায়িত্ব পালন করতে হয়। বাট যদি ইন্টার পার্টি কনফ্লিক্টের কারণে যদি ইলিয়াস আলী বলি হয়ে থাকেন, তাহলে এটা কাকে আমরা প্রশ্ন করব? আমরা কি শুধু সরকারকেই ব্লেম করব, না উইদিন দ্য পার্টি কাউকে ব্লেম করা যেতে পারে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাঝখানে আপনি। আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে দেশের 16 কোটি মানুষের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারকেই নিতে হয়, এবং ইলিয়াস আলী একজন জাতীয় নেতা। তার যদি 16 মাসের পর কোনো অগ্রগতি সরকার দিতে না পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যদি হারিয়ে যাই বা গুম হয়ে যাই, সরকার কীভাবে জবাব দিবে? যেহেতু আমাদের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারের উপরই বর্তায়। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে, একেবারে পেছনের সারিতে। ধন্যবাদ বিবিসিকে। আমরা এই কথাটা বলবো, ইলিয়াস আলী যেদিন থেকে গুম হয়েছেন তারপর থেকে সংবাদপত্রের মাধ্যমে যেটুকু আমরা জেনেছি, হোটেল রূপসী বাংলা থেকে সার্কিট ক্যামেরার ছবি, তার গাড়িতে ধাক্কা খাওয়া পর্যন্ত সরকার জানেন। এরপর থেকে উনি গায়েব হয়ে গেলেন, কিছুই জানেন না। 18 কোটি মানুষের দায়িত্ব নেওয়ার পর যদি সরকার এইভাবে একজন দায়িত্ববান ব্যক্তি সম্বন্ধে কথা না বলতে পারেন, তাহলে আমার সংবাদটা আমার সন্তান কিভাবে পাবে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সরকারের এখানে সদিচ্ছার অভাব। ধন্যবাদ। আমি প্যানেলে ফিরে আসতে চাই। আরিফুল হক চৌধুরী একজন প্রশ্ন তুলেছেন যে ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার পেছনে দলীয় কোনো কোন দল কাজ করেছে কিনা, সেটাও ভাববার অবকাশ আছে। আপনার কি মনে হয়? দেখুন, এটা ওনার ব্যক্তিগত প্রশ্ন, সেটাতে আমি যাচ্ছি না। আমাদের দলীয় কোন প্রশ্নে ওঠে না, এবং এটা ওনার প্রশ্ন, আমি এ বিষয়ে কোনো উত্তর দিতে চাচ্ছি না। সে ব্যাপারে আপনাদের এটা মানে সিলেটে বিএনপির কোনো দলীয় কোন দল নাই? না, কোন দল তো আমাদের মধ্যে নাই। আমাদের প্রতিযোগিতা আছে, আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা আছে। এর অর্থ এটা কোন দল? সময় প্রতিযোগিতা কোন দলের রূপ নেই সেরকম কিছু নেই। এটা বিভিন্ন জনে বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে পারে। আজকে আমাদের নেত্রী আসতেছেন, আমরা সবাই একসঙ্গে কাজ করতেছি। ইলিয়াস আলী আন্দোলনের জন্য আমাদের দেশ নেতা থেকে আমরা সকলেই প্রতিদিনই আন্দোলন, মিছিল, মিটিং, সভা সমিতি করে যাচ্ছি। কাজে সেখানে আমাদের কোন দলের প্রশ্নকে
কেন আমরা ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে আবার যাব, একটি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে যে ইলিয়াস আলী সিলেটের একজন রাজনীতিবিদ ছিলেন, যেটা আমি আগেই বলেছি, এবং ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার এই বিষয়টি আগামী নির্বাচনে এই অঞ্চলে কোনো প্রভাব রাখবে কিনা, এটা আপনারা কতজন মনে করেন? হাত তুলবেন। কতজন তুলবেন? আর কি কেউ তোলার বাকি আছেন? আমার মনে হচ্ছে হ্যাঁ 70%, মানে 70% মতো আপনারা মনে করছেন যে এটা নির্বাচনে। আর কারা মনে করেন না, মানে মনে করেন যে এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কারা মনে করেন? হাত তুলবেন। আমার মনে হচ্ছে 10% হবে, 10%। আর বাকিরা কি, মানে আপনারা কোনো মতামত দিতে চাচ্ছেন না? মতামত নেই, আচ্ছা ধন্যবাদ। আপনাদেরকে এই বিষয়টি জানার ছিল। এখন শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান তাহলে আপনারা 01-752-777-222 এই নম্বরে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন। তাছাড়া আপনি ইমেল করে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিবিসির বাংলাদেশ সংলাপে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন মফিজুস সামাদ চৌধুরী। আমার প্রশ্ন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কি দেশটিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সংকট গভীর হচ্ছে এবং বাংলাদেশকে সংকটের দিকে সেটি ঠেলে দিচ্ছে কিনা। রাজনীতি, সংঘাত, সংকট, আমরা যাই বলি না কেন। তাহমিনা ইসলাম। আসলে মানে বলা হচ্ছে যে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা, অলরেডি আমরা সংঘাতের মধ্যেই আছি। আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তই কিন্তু সংঘাতেই কাটছে, কনফ্লিক্টেই কাটছে। সো মানে আমরা সামনে আরও নতুন মানে আসলে মানে আমার মনে হয় যে প্রতিটা মানুষ এখন ঘুম থেকে উঠেই চিন্তা করছে যে আজকের আবার নতুন কোন বিষয়টা আসছে। আমরা আসলে এরকম একটা সিচুয়েশনে আছি। এটা কি আরও গভীর হতে পারে, আরও গভীরতম হতে পারে কিনা, সেটাই প্রশ্ন। আসলে আমরা চাই না আর গভীর হোক। আমি ব্যক্তিগতভাবে চাই না, এবং আমার মনে হয় আমার বেশিরভাগ মানুষই চান না যে আর গভীর হোক। আর কত গভীর হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মুক্তা বিসুন্নুর। বাংলাদেশ ক্রমশ গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, এবং এই সংকটের আশু কোনো সম্ভাবনার কোনো ইঙ্গিত বা আশা আমরা লক্ষ্য করছি না। আমরা মনে করছি যে এই সংকটের পরে একটা বড় ধরনের সংঘাতের দিকেই আমাদের রাজনীতিবিদরা নিজেদের জড়িয়ে ফেলছেন। কিন্তু অনেকে একটা আশা করছেন যে হয়তো নির্বাচনের আগে কোনো একভাবে দুপক্ষ সমঝোতায় পৌঁছাতে পারে। আপনি কি সেটাতে আস্থা রাখতে পারছেন মনে হয় আপনার? আমাদের দুই নেত্রী যখন পর্যন্ত তারা মুখামুখি হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের আশাবাদ সফলতা বয়ে আনবে সেটা আমরা মনে করি না। কারণ অতীতের যে ইতিহাস আমরা দেখি, সেক্রেটারি জেনারেল পর্যায়ে বসেও বিএনপি আওয়ামী লীগ কখনো সমঝোতায় আসতে পারে নাই। সুতরাং যদি আমাদের দুই নেত্রীর শুভবুদ্ধির উদয় হয়, ক্ষমা করবেন তাদের সম্পর্কে আমার এমন মন্তব্য করা হয়তো সমীচীন হচ্ছে না, কিন্তু তারা যদি নিজেরা দুইজন এগিয়ে না আসেন তাহলে এই সংকটের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। দেখি এবার আমি দর্শকদের কাছে আবারও ফিরে যাব আপনাদের মতামতের জন্য। অনেকেই হাত তুলেছেন, কতজনকে দিতে পারবো জানি না। তৃতীয় সারিতে আপনি। ধন্যবাদ বিবিসি বাংলাকে। আমি বলতে চাই যে সাম্প্রতিক আমরা দেখলাম যে সিরিয়ার যে যুদ্ধটা, এটার মধ্যে আসন্ন যুদ্ধটা সংলাপের মাধ্যমে শেষ করতে পারছে আন্তর্জাতিক নেতৃবৃন্দ। তাহলে এই বাংলাদেশে এমন সামান্য একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এমন একটা প্রশ্ন, এটা কি সরকার পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমার মনে হয় সরকার ইচ্ছাকৃতভাবেই দেশটাকে একটা সংকটের দিকে ঠেলে দিচ্ছে, এবং সরকার এই সংঘাতের মাধ্যমে, আসন্ন এই সংঘাতের মাধ্যমে কোনো ফায়দা হাসিল করতে চাই। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পাশে চতুর্থ সারিতে। আমরা শুধু সরকারকে দোষ দিচ্ছি, কিন্তু এখানে তো বিরোধী দলেরও কিছু ভূমিকা থাকে, তো সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা চাই আমরা বাংলাদেশি, বাঙালি, আওয়ামী লীগ, বিএনপি যে বা যারাই আছি, আমরা একসাথে কাজ করে এক ফর্মুলায় বসে এক টেবিলে, এই যে আপনারা এখানে বসছেন খুব ভালো লাগছে, কিন্তু এইভাবে যদি আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দ এইভাবে, আপনি কি মনে করেন বিরোধী দল কি করতে পারে? বিরোধী দল তো বলছে যে এটা সরকারের দায়। বাংলাদেশে সরকারের পাশাপাশি বিরোধী দলের তো কিছু ভূমিকা থাকে। সেটা কি, সেটাই জানতে চাচ্ছি।
সরকার বলতেছে সংলাপে আসেন, বিরোধী দলে বলে সংলাপের শর্ত দেয়, তাহলে আমরা কোন পদে যাব, বিরোধী দল নাকি সরকারি দল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এ পাশে বা পাশে তৃতীয় সারিতে। আসলে আমরা যে বিষয়টা যে সংঘাতের দেশটা যাচ্ছে কিনা, আসলে আপা যেটা বলছেন যে দেশ সংঘাতের মধ্যেই আছে। যে কারণটা হচ্ছে সরকারি দল বলেন, প্রধান বিরোধী দল বলেন, দুদলই দেশের কথা চিন্তা না করে তারা চিন্তা করতেছে আগামী ইলেকশনে জিতবে, সেই চিন্তাটা মাথায় রেখে আসলে কেউ বসতে যাচ্ছে না। তো আমরা আশা করব দুই দল দুই পক্ষই দলের স্বার্থ চিন্তা না করে দেশের স্বার্থ চিন্তা করে বসেন, জনগণ তাকেই রায় দিবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি হাত তুলেছেন ডান পাশে একেবারে পেছনের দিকে। হ্যাঁ, আমি মনে করি দেশে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা আগামীতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে। তা ভয়াবহ আকার ধারণ করার আগেই যেন সরকার এবং বিরোধী দল মিলে এটা সমাধানে পৌঁছান। আমার মনে হয় মূল কাজটা সরকার দলকেই করতে হবে। ধন্যবাদ। প্যানেলে ফিরে আসব, দুজন বাকি আছেন। প্রথমে আরিফুল হক চৌধুরী, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এই রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে, কি মনে হয়? এটা তো সারা দেশবাসী সবাই জানে যে দেশ ক্রমান্বয়ে একটি সংঘাতের দিকে যাচ্ছে। আমরা আশা করব এই সংঘাত এড়ানোর জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে, যেহেতু উনি সরকারে আছেন। একজন দর্শক প্রশ্ন তুলেছেন যে বিরোধী দলেরও দায় আছে, বিরোধী দলও কিছু করতে পারে। বিরোধী দল তো সবসময় সহযোগিতা করতেছে, বলছে যে এই বিষয়ে আমরা যেহেতু বলছি আপত্তি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগেও নির্বাচন করেছেন, এখনও আমরা সেই দাবি করছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। একটা প্রশ্ন অনেকেই করছেন যে আগে যে তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল সংবিধানে, আদালতের রায়ের পর ঠিক সেই অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ নেই এবং বিএনপিও সরে এসেছে। বিএনপি বলছে নির্দলীয় সরকার, কিন্তু নির্দলীয় সরকারের একটা রূপরেখা সংসদে না হোক, সংসদের বাইরে তো বিএনপি দিয়ে জনগণকে জানাতে পারে যে তাদের ভাবনাটা কি। দেখেন, আদালতও কিন্তু এটা সুযোগ করে রেখেছিল, আরও 2 টার্ম করার একটা সুযোগ দিয়েছিল। তো আদালতের এক পোর্শন আপনারা শুনবেন, আরেক পোর্শন শুনবেন না, সেটা হয় না। তো যদি আমি এতই পপুলার, এতই জনপ্রিয়, এতই সরকার থাকে, সরকারের ভয়ে কিসের? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ সরকার গঠন করছে। যে বিরোধী দলের কোনো দায় নেই, হ্যাঁ, এক্ষেত্রে বিরোধী দলের কোনো চিন্তা ভাবনা করা তো সবসময় রেডি, প্রস্তুত হয়েছে, কোনো বিকল্প ফর্মুলা দেওয়ার বিরোধী দলের কোনো দায়। আর কি ফর্মুলা? তো সরকারই দিবে, প্রথমে সরকারকেই ফর্মুলা। আমরা তো দিয়েই দিয়েছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য আমরা, পরবর্তীতে তো সরকারই দেবে। ধন্যবাদ আপনাকে। হাফিজ আহমেদ মজুমদার, দেখেন, সংঘাত বলেন আর যাই বলেন, আমরা সংঘাত এড়াতে পারবো না যদি একটা গ্রহণযোগ্য ব্যবস্থা না হয়। আওয়ামী লীগ, বিএনপি সবই পলিটিক্যালি ম্যাচিওর দল, তারা ভালো করে জানে যে এটা নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেটা কোনো কাজে আসে না। আওয়ামী লীগকেও অবশ্যই বুঝতে হবে যে বিএনপিকে যদি বাদ দিয়ে এটা নির্বাচন হয় সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং কিন্তু পলিটিক্যাল ম্যাচিউরিটি 2 দলের এমন আছে এবং আমি আশা করব যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এই দল আপনাকে দেশবাসীকে উপহার দিতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু এটার কি শেষ পর্যন্ত কোনো সমাধান হবে এমনটা আপনি আশা করেন? সরকার দলীয় আমি আই হ্যাভ এনাফ কনফিডেন্স আপন দি পলিটিক্যাল ম্যাচুরিটি অফ বোথ দি পার্টিজ, এবং এটা হতে হবে, কারণ বিএনপি, আওয়ামী লীগ এমন কোনো নির্বাচন যদি করে সেটা যদি গ্রহণযোগ্যতা দেশের না হয় সেটা অর্থহীন হয়ে যাবে। সেটা বুঝার ক্ষমতা আওয়ামী লীগের আছে এবং আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে নিশ্চয়ই আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন আগামীতে হবে, এই বিশ্বাস আমার আছে। দেখি দর্শকদের আবার একটু মতামত নেই। দ্বিতীয় সারিতে আপনি। ধন্যবাদ। মাননীয় মেয়র সাহেব বলেছেন, আসলে আমরাই আগেই কি ফর্মুলা এটা দিয়ে দিছি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আমি এইটা বলতে চাই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সংবিধান নিয়ে। সংবিধান তো আসলে বাংলাদেশের জনগণের জন্যই, জনগণের খাতিরেই আবার সংবিধানটা সংশোধন করা হোক। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কে কথা বলতে চান? অনেকে হাত তুলেছেন, দেখি আমি ডান পাশে পেছনের দিকে। আমার তো বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে বাংলাদেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা এটা যে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা। হাফিজ আহমেদ মজুমদার আশা করছে যে হয়তো একটা সমাধান হয়ে যাবে, উনি আশাবাদী। আপনার আশাবাদী হতে পারছেন না? আমি এখনো পর্যন্ত আশাবাদী হতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখি এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন পল্লবী সরকার। ধন্যবাদ। বাংলাদেশের প্রধান রপ্তানি
খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণে কেন এত তালবাহানা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের গার্মেন্টস খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য এবং ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য এখন একটি নেগোসিয়েশন বা আলাপ আলোচনা চলছে বিভিন্ন পক্ষের মধ্যে। কিন্তু উনি যে প্রশ্নটা করেছেন যে একটা তালবাহানা লক্ষ্য করা যাচ্ছে, উনি দেখছেন এটা কেন? হাফিজ আহমেদ মজুমদার। শুনেন, অনেক ইনফরমেশনের অনেক গ্যাপ আছে। গার্মেন্টস সেক্টরের যে উন্নতি আজকে প্রায় 30 বছর থেকে কোথার থেকে গার্মেন্ট সেক্টর কোথায় উঠেছে সেটা অন্তত যদি না একটু আমাদের বুঝতে হবে। আজকে আমাদের গার্মেন্টের ওয়ার্কারদের যে মজুরি যেটা হচ্ছে ক্রমাগত আস্তে 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 বেড়ে যাচ্ছে। আমি একটি গার্মেন্ট শ্রমিক, আমি একটা গার্মেন্টের মালিক। আজকে শ্রমিকের একটা ইকুয়ালি মার্কেট আছে। আমি একজন শ্রমিককে কম টাকা দিতে পারবো না, সে চলে যাবে যদি আরেক জায়গায় গিয়ে বেশি পায়। এটার একটা কম্পিটিশন আছে শ্রম বাজারের। গার্মেন্টের যারা মালিক তারাও বিদেশি ক্রেতাদের নিয়ন্ত্রণে থেকে বেরিয়ে আসতে পারতেছে না, তাদেরও অনেক সুযোগ সুবিধার অভাব আছে। মালিকরা এখন যে নেগোসিয়েশন চলছে সেখানে বলছে যে তারা 20% বাড়াতে চায়, হয়তো 600 টাকার মতো হবে ন্যূনতম মজুরি। এই যে ব্যাপারটা, এটা কি বাস্তবসম্মত? আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে। 3000 থেকে আরও 600 টাকা কার ন্যূনতম মজুরি আজকে যে যাবে সেখানে। কিন্তু যারা 2-3 বছর থেকে গার্মেন্টে কাজ করতেছে তাদের 10, 12, 15 হাজার টাকা তারা রোজগার করতেছে, সেই ইনফরমেশনটা কারোর কাছে নাই। বলছেন যে কোনো টালবাহানা হচ্ছে না, বিষয়টা কোনো টালবাহানা হচ্ছে না। এইগুলো হলো সব ডিমান্ড এন্ড সাপ্লাই। ধন্যবাদ আপনাকে। মুক্তা বিসুন নূর। গার্মেন্টসের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আসলে বর্তমান বাজার দর অনুযায়ী যে প্রথম দিনই আসবে এই 3700 টাকা, আসলে বর্তমান বাজার অনুযায়ী সেই 3700 টাকা দিয়ে একটি ছোটো ফ্যামিলিও চলতে পারে না। আবার এইখানে আমাদের মালিক পক্ষের স্বার্থেও দেখতে হবে। তারা যদি গার্মেন্টস বন্ধ করে তাদের বেতন দিতে হয় তাইলে তো বরং সেটা আর 6 টাকাও পাবে না। সুতরাং এইখানে আমি যেহেতু এখানে আমাদের হাফিজ মজুমদার সাহেব নিজে একজন গার্মেন্টসের মালিক, আমরা তাদেরকে এটা অনুরোধ করতে চাই যে শ্রমিকদের স্বার্থটা আরেকটু, হয়তো ওনাদের মুনাফাটা একটু কম হবে, আর একটু যদি বাড়ানো যায় দুই পক্ষের মধ্যে একটা গ্রহণযোগ্য বিষয় চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। তাহমিনা ইসলাম। আসলে যে শ্রমিকের যে ইস্যুটা এসেছে, আমার মনে হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে একটা মানে ব্যাপক ধ্বংসক্রিয়া না হলে বা শ্রমিকের জীবন মানে ত্যাগের বিনিময়ে, মানে যখন বিশেষ করে রানা প্লাজার যে ঘটনা, এর পরবর্তীতেই আসলে হয়তো আমরা সচেতন হয়েছি। তো একটা ব্লাড শেড হওয়া না হলে বোধহয় কোনো একটা সেক্টর নিয়ে আমরা চিন্তা করছি না। আমার মনে হচ্ছে যেহেতু আমি শুনেছি যে নেগোসিয়েশন ফেজ চলছে, আমি বিশ্বাস করি যে এখান থেকে মানে নেগোসিয়েশন থেকে একটা ভালো কিছু বের হয়ে আসবে। 600 টাকা যেটা বাড়ানোর প্রস্তাব করছে মালিকরা, এটা কি যৌক্তিক? আমি মুক্তাসিবুন নূর ভাইয়ের সাথে একমত বলবো যে বিষয়টা আরেকটু রিকনসিডার করা যায় কিনা, বাজারের সাথে তাল রেখে সেরকমভাবে একটা মানে সম্মানজনকভাবে একটা মজুরি নির্ধারণ করা যায় কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরিফুল হক চৌধুরী। আমি আসলে যেহেতু হাফিজুল্লাহ সাহেব ডিটেলস বলেছেন, তো আমি এটুকু বলবো এই গার্মেন্টসগুলো এখন ঢাকা বেস, ঢাকার আশেপাশে এলাকায় এবং ওই এলাকায় জীবনযাত্রার মানকে সামনে রেখেই আমার মনে হয় শ্রমিকদের বেতনটা সেভাবে নির্ধারণ করলে। মালিকরা কোনো ধরনের তালবাহানা করছে কিনা? তালবাহানা বলবো না, আমি বলবো যে উনি যেহেতু বলছেন যে 15-20 হাজার টাকা পর্যন্ত আর্ন করছে, সেটা আমরা জানি না ডিটেলস। তাই আমি বলছি ঢাকা শহরে আশপাশে থেকে 600 টাকা, মানে 3600 টাকা হবে। 3600 টাকা দিয়ে আপনি বলেন কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি দেখি এই বিষয়ে দর্শকদের একটু মতামত নেব। অনেকগুলো হাত দেখি সামনের সারিতে। আপনি রানা প্লাজা ধসের পরে প্রথম আলোতে একটা প্রতিবেদন আসছিল, সেখানে অন্যান্য দেশের শ্রমিকের মজুরির সাথে বাংলাদেশের শ্রমিকের মজুরির পার্থক্য করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে বাইরের মার্কেটে যখন আমাদের দেশের একটা টি শার্ট সেল করা হয় তখন সেখান থেকে এভারেজ $14 পাওয়া যায়, কিন্তু যেখানে বাইরের দেশের শ্রমিকদেরকে, ইউরোপ আমেরিকার শ্রমিকদেরকে দেওয়া হয় $7 থেকে $8, আমাদের দেশের শ্রমিকদেরকে দেওয়া হয় মাত্র 0.67 সেন্ট। বাংলাদেশে শুধু রাজনৈতিক সংকট নয়, শ্রেণী সংগ্রামের মাধ্যমে একটি সংকটও আসন্ন। অসংখ্য আমি দেখি আবারও অনেকে হাত তুলেছেন একেবারে পেছনের সারিতে। 3600 টাকা, 4000 টাকা, এটা কোনো টাকাই না বর্তমানে একজন মানুষের। এই যে বাজার খরচ, এটা অনেক ঊর্ধ্বে, আমাদের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কিছুই না। আমি মনে করি যে কমসে কম 8000 টাকা আপনাদের ইয়ে করা হোক। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
আমাদের হাতে সময়ও শেষ হয়ে এসেছে। আপনারা যারা দর্শকদের দিকে প্রশ্ন করেছেন কিংবা আপনারা মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে 4 জন আছেন, আপনাদের 4 জনকেও। একই সাথে ধন্যবাদ রইল সিলেটের এই কবি নজরুল অডিটোরিয়ামের জন্য এবং চ্যানেল আই কর্তৃপক্ষের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে উত্তরাঞ্চলীয় শহর বগুড়ায়। সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।